আচ্ছা, কি বলছে যে ইলেকট্রনটা আর প্রোটনটা কিভাবে রয়েছে আমার অ্যাটমের মধ্যে সেটা জানার জন্য আমি কিছু এক্সপেরিমেন্ট করেছি, সেখান থেকে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা পেয়েছি। তো ওই এক্সপেরিমেন্টের রেসপেক্টে আমাকে কিছু কথা বলেছে যে অ্যাটমের মধ্যে একটা ছোট জায়গায় একটা নিউক্লিয়াস নাম দিয়েছে, সেই নিউক্লিয়াসের মধ্যে আমার কি থাকে, প্রোটন গুলো থাকে, মানে পজিটিভ চার্জটা থাকে। তো সেই রেসপেক্টে তখনকার দিনে আমার তার আগে একটা মডেল অলরেডি ছিল। কি বলেছিলাম, কোন মডেল সেটা? আমাদের প্ল্যানেটারি মডেল, যে কি একটা সানের রেসপেক্টে যে আমাদের যে তারকে অরবিট করে কে কে, প্ল্যানেট গুলো। তাহলে সেই রেসপেক্টে উনি সেটাই এখানে অ্যাপ্লাই করেন, যে কি বলে যে এই নিউক্লিয়াস যেটা একটা পজিটিভ চার্জ রয়েছে, সেই পজিটিভ চার্জকে ঘিরে কিছু সার্কুলার পাথে আমার কি ইলেকট্রন গুলো অরবিট করছে, কিন্তু উনি স্পেসিফিক ভাবে বলেননি যে এই সার্কুলার যে পাথ গুলো রয়েছে এগুলো ডাইমেনশনটা কতটা, এবার রেডিয়াসটা কি হবে, এই সম্বন্ধে কিছু বলেননি। শুধু একটা আইডিয়া দিয়েছিলেন যে এখানে একটা নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের চারপাশে কিছু অরবিট রয়েছে যেখানে ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে। তো তারপরে দেখলাম যে না, কথাগুলো না হয় মানা গেল, কিন্তু এর কোনো এক্সিস্টেন্স থাকে না। কেন থাকে না? কারণ হচ্ছে এটা কি ধরনের পার্টিকেল, একটা চার্জ পার্টিকেল। সেটা যদি একটা ভেলোসিটিতে ঘুরতে থাকে তখন সেখানে অ্যাক্সিলারেশন হয়ে যায়, মানে স্পিডটা আস্তে আস্তে বাড়তে থাকে। এবার যদি কোনো এরকম চার্জ পার্টিকেলের স্পিড আস্তে আস্তে বাড়তে থাকে, ওকে তো এনার্জি প্রোভাইড করছে না, করছে কি, করছে না। তাহলে ও যদি আস্তে আস্তে ভেলোসিটিটা বাড়তে থাকে তাহলে ওই এক্সট্রা ভেলোসিটিটা কি, ওর নিজের এনার্জি খরচা করবে। নিজের এনার্জি যখন খরচা করবে, এনার্জিটা ওর আস্তে আস্তে কমতে শুরু করবে। যত এনার্জি কমতে শুরু করবে ও কি করবে, এরকম ঘুরতে 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 একটা টাইমে এসে এই নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে। তাহলে তখন কি হবে, পজিটিভ আর নেগেটিভ পাশাপাশি চলে আসবে, তখন অ্যাটমটার কোনো এক্সিস্টেন্স থাকবে না। তার মানে কি, অ্যাটমটা হয়ে যাচ্ছে আনস্টেবল। সেটা কি আদৌ হয়? তাহলে পৃথিবীতে এক্সিস্টেন্স থাকতো না কোনো কিছু। তাহলে এই জিনিসটা, এই মডেলটা অনুযায়ী আমার এই ইলেকট্রনটার যে অরবিটের কথা বলেছে যে ফ্রিলি অরবিট করছে, সেটা নিশ্চয়ই ভুল হয়েছে। তাহলে সেখান থেকে এটা কি চলে যায়, ওদের লিমিটেশনস, মানে রাদারফোর্ড অ্যাটমিক মডেলের লিমিটেশনস। কারণ এই রেসপেক্টে আমি এই যে অ্যাটমিক মডেলের কথাটা বলেছিলাম, সেইখানে এই অ্যাটমটা তাহলে এক্সিস্টেন্স থাকতো না, তাহলে ওর স্টেবিলিটি সম্পর্কে উনি কিছু বলতে পারেননি। তারপর দিয়ে আসেন, তারপর আসেন হচ্ছে যেটা নিয়ে আসলে সেটা হচ্ছে বোস মডেলটা। কোন মডেল আসে? বোরসা অ্যাটমিক মডেল উনি কি বলেছিলেন? বোরসা অ্যাটমিক মডেল উনি বলেছিলেন, এই যে আমি বললাম যে আমার কাছে নিউক্লিয়াস রয়েছে, খুব ভালো কথা, এর চারপাশে অরবিটাল রয়েছে, সেটাও ভালো কথা, কিন্তু এই অরবিটাল গুলো বা কক্ষপথ গুলো যেখানে সেখানে নেই। কি নেই? যেখানে সেখানে ও ঘুরে বেড়াচ্ছে না। সেটা কি রয়েছে, একটা স্পেসিফিক রেডিয়াস রয়েছে, একটা স্পেসিফিক রেডিয়াস রয়েছে যেই কক্ষপথে ওরা ঘুরে বেড়ায়। মানে এইখানে যদি একটা কক্ষপথ থাকে, তার ভিতরে নিউক্লিয়াস থেকে এই ওই পোর্শনটাকে, এখানে কিচ্ছু নেই, কোনো কক্ষপথ নেই, সেখানে ইলেকট্রন ঘুরতে পারবে না। তাহলে তার ভ্যালুটা কিভাবে পাবো? তার ভ্যালুটা কিভাবে পাবো? তোমাদের অনেক জিনিসই নেই, তার পড়াচ্ছি যখন তখন বলে দিচ্ছি। এমএইচ বাই এর মাল্টিপ্লিকেশন। মানে ধরো এই একটা ফর্মুলা রয়েছে, এটা যদি এক্সপ্লেন করি। আরটা কি জিনিস? রেডিয়াস। কোন একটা সার্কেল যদি আঁকি, তার রেডিয়াসটাকে আমরা আর দিয়ে বলি, ঠিক আছে? এম জিরো কি পড়েছি আমরা অলরেডি ফিজিক্সে, মাস ইনটু ভেলোসিটি, কি আর? হ্যাঁ, ডাইমেনশন, ভরবেগ, মোমেন্টাম, তাই না? এটাকে কি বলা হয়? মোমেন্টাম। তাহলে যখন আমার কোনো স্ট্রেট লাইনে চলে কোন একটা পার্টিকেল, যদি এই ধরনের একটা মাস পার্টিকেল রয়েছে, সেটা যদি স্ট্রেট লাইনে চলে, তখন ও যে ভেলোসিটিতে যাচ্ছে আর এর যে মাসটা রয়েছে সেটার মাল্টিপ্লিকেশন কি করে, কোন স্ট্রেট লাইনে চলা কোন একটা অবজেক্টের ভরবেগ। কিন্তু এখানে কি স্ট্রেট লাইন না, তাহলে এর জন্য কি প্রত্যেকটা জায়গায় দেখো একটা কোণ তৈরি করছে না? তাহলে কোন একটা সার্কুলার পথে যদি কোনো একটা অবজেক্ট ঘুরে থাকে, তখন তার ভরবেগটাকে কি বলা হয়? কৌণিক ভরবেগ। কারণ সেখানে এই রেডিয়াসটাকে অ্যাড করতে হয়। তাহলে এটা হচ্ছে কোন একটা স্পেসিফিক অরবিটালে আমার ঘোরা একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ। বোঝা গেল তো না? ভরবেগ বুঝেছো? ভর ইন্টু বেগ,
কোন একটা পার্টিকেল রয়েছে, কোন দিকে যাচ্ছে, ভর কোন একটা বেগ নিয়ে, সেটা হচ্ছে ভরবেগ। এবার যদি সেটা একটা সার্কুলার পথে ঘুরে বেড়ায়, এটা গোল পাথ তো, লম্বা স্ট্রেট লাইন নয়, তাহলে সেইখানে প্রত্যেকটা জায়গায় কি করছে, একটা অ্যাঙ্গেল তৈরি করছে। তো সেইখানে তখন কোন একটা সার্কুলার পথে যখন কোন একটা অবজেক্ট ঘুরে বেড়ায়, তখন তার ভরবেগকে কৌণিক ভরবেগ রূপে প্রকাশ করা হয়। কারণ আর এর বাইরে তো যাচ্ছে না, এই আর কি ঘিরে নিয়ে ঘুরছে, এই আর কি ঘিরে নিয়ে ঘুরছে, তখন সেটাকে বলা হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে এইখানে আমি এই আরটাকে দেখতে পাচ্ছি, তাহলে বলছে যে এই এমডিআর কোন একটা যদি ফিক্সড আমার কক্ষপথ থেকে থাকে, সেইখানে আমার রেডিয়াসটাও ফিক্সড, একই না? তাহলে সেইখানে ঘুরবে যে ইলেকট্রনটা, সেটা এই কক্ষপথ বরাবর ঘুরবে। তাহলে সেইখানে যে ওর কৌণিক ভরবেগটা হবে এমজিআর, সেটা একটা হতে পারে এখান থেকে এইখানে একটা হতে পারে, এখান থেকে এইখানে একটা হতে পারে, এই ভিতরে একটা হতে পারে, যা কিছু হতে পারে, আর এর ভ্যালুর উপর নির্ভর করবে। তাহলে বলছে তো ও যে আর এর এই ভ্যালুটাই হচ্ছে কি নির্দিষ্ট, সেটা কার সাথে নির্দিষ্ট, সেটা হচ্ছে এই Lg/2π এর সাথে নির্দিষ্ট। এইচটা আমি কি বলেছিলাম, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, টুটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, পাইটা হচ্ছে 3.14, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এই কনস্ট্যান্ট ভ্যালুর সাথে ও মাল্টিপল হয়ে এই পুরো ভ্যালুটা পাবো। তাহলে এইটা আমি সাপোজ ধরে নিলাম, ধরো এটার ভ্যালু হচ্ছে 10। তাহলে এই ওর মাস আর ভেলোসিটি এটা বের করে আমি এখান থেকে আরটা বের করতে পারি, একই না? বের করতে পারি। এবার এখানে এম লিখেছিলাম না, এম এম, তাহলে শুধু যে একটা রেডিয়াস নেই, মাল্টিপল রেডিয়াস রয়েছে পরপর, তাহলে সেটা কি এই এম এর উপর ডিপেন্ড করবে। কার উপর ডিপেন্ড করবে? এই এম এর উপর ডিপেন্ড করবে। এমটা কি? এমটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, একটা পজিটিভ পূর্ণ সংখ্যা, মানে এর ভ্যালু কি কি হতে পারে, m ইকুয়ালস টু 1 2 3 4 এইভাবে হতে পারে। তাহলে m এর মান যখন 1, তখন আমি একটা অরবিট পাবো। m এর মান যখন একটা 2, তখন একটা স্পেসিফিক ভাবে আরো একটা অরবিট পাবো। m এর মান যখন 3, তখন স্পেসিফিক ভাবে আরো একটা আমি অরবিট পাবো। এই যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এর মাঝখানে 1.1 বা 2.1 বা 2.3 এগুলো কি আছে না? তাহলে কি ওই স্পেসিফিক ভ্যালুগুলো আমি পাবো না? তাহলে একের জন্য একটা ভ্যালু পাবো, দুইয়ের জন্য একটা ভ্যালু পাবো, তিনের জন্য একটা ভ্যালু পাবো। তাহলে ভ্যালুগুলো কি হয়ে যাচ্ছে, আমার ফিক্সড হয়ে যাচ্ছে না? তার রেসপেক্টে আর এর ভ্যালুগুলো কি হয়ে যাচ্ছে, একটা ফিক্সড ভ্যালু পাচ্ছি। তাহলে এই কক্ষপথগুলো আমার কি হয়ে গেল, কোয়ান্টাইজড। এই ভাষাটাকে কি বলা হয়, কোয়ান্টাইজড হয়ে গেল। যেমন ভাবে কিভাবে বুঝিয়েছিলাম উদাহরণ দিয়ে, যে একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি একটা যখন ধাপে পা দিলে, তার পরের ধাপে যখন পা দেবে, ওই ধাপটা অলরেডি রয়েছে, মাঝখানে কোনো জায়গায় পা দিলে পাবো এক্সিস্টেন্স নেই। তাহলে ওর মাঝখানেও কোনো অরবিটালের এক্সিস্টেন্স এইসব জায়গাতে কিচ্ছু নেই। এখানে আছে, এখানে আছে, এখানে আছে। বোঝা যাচ্ছে কতটা? তাহলে এই এম এর যে ভ্যালুটা, তারা পুরোটা মুছে না, তারা বলছি আমার মনে হচ্ছে, ঠিক আছে? মনে রাখি। তাহলে এই যে এম এর ভ্যালুগুলো পেলাম 1 2 3 4, তাহলে আমরা অলরেডি করেছিলাম না, কে এল এম এন, এইভাবে পরপর আমার অরবিটাল গুলোতে ইলেকট্রন ভর্তি হয়। তাহলে ও যে বললো যে এই 1 2 3 4 এগুলো হচ্ছে আসলে ওই কে এল এম এন। প্রথম কক্ষপথটাকে কে বলতাম, তারপরটাকে এল, তারপরটাকে এন, এন, তারপরটাকে এন। তাহলে এটা হলো এন অনুযায়ী কত হবে, এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে। বোঝা গেছে কথা? বোঝা গেছে কথা? তাহলে আমি কি পেয়ে গেলাম, যে এই যে গোল গোল গুলো কক্ষপথ গুলো দিচ্ছিলাম, সেগুলো কি হয়ে গেল, আমার একদম ফিক্সড কক্ষপথ হয়ে গেল, নাকি না? এই আমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পরে এটা কে, এটা এল, এটা এম। এখানে কতগুলো ইলেকট্রন থাকে সবকিছু আমাদের করা হয়ে গেছে। সেখান অব্দি বোর ছিল। তারপরে একটা কি বলেছিলাম, সমারফিল্ড, যেটা খাতায় লিখেছিল তোমরা দিন, একদম ওটা লিখুন, ওটা একটু বুঝিয়ে দিই, তারপর ফিজিক্সে যাবো। এত বোঝা গেছে, ক্লিয়ার? বুঝো? ও বুঝো? বোঝা নেই? আচ্ছা, এটা হলো বুঝে গেলাম যে আমার কাছে কি রয়েছে, এইভাবে পর্বত কক্ষপথ রয়েছে, ভালো কথা। আচ্ছা, ব্যাকটেরিয়া তুলে নাও। কোন জায়গাটা বলো, যেটা ওই আর এর ভ্যালু এলজিআর।
নিশ্চয়ই। বলছি এই এলডিআরটা কি রয়েছে, কৌণিক ভরবেগ কি রয়েছে, কৌণিক ভরবেগ রয়েছে। কেন এই জিনিসটা কি নেওয়া হয়? কারণ আমি কোন একটা ইলেকট্রনের মাস জানি, সে কোন ভেলোসিটিতে ঘুরছে সেটা বার করতে পারি। জানার না কোনটা এই আরটা, কারণ হচ্ছে কক্ষপথটা আসলে কোথায় সেটাই তো জানি না, সেটা বার করতে হবে আমাকে। তাহলে আমি কৌণিক ভরবেগটা নিলাম যেখানে এই আরটা হচ্ছে আমার অজানা। বোঝা গেছে? তাহলে উনি এক্সপেরিমেন্ট করে দেখেন যে কোন একটা ইলেকট্রন যদি আমার কোনো কক্ষপথে থাকে সেইখানে আমার কৌণিক ভরবেগটা কিছু নির্দিষ্ট মানই হয়। এবার কৌণিক ভরবেগের যদি কোনো নির্দিষ্ট মান হয় সেটা ছাড়া অন্য কোনো ভ্যালু না হয়, তার মানে এন্টার ভেলোসিটিটা তো ফিক্সড। মাস, ইলেকট্রনের মাস না কমবে না বাড়বে। আর কোন একটা কক্ষপথে যদি ঘোরে এই রেডিয়াসটা যদি ফিক্স থাকে তার রেসপেক্টে ভেলোসিটিটা ফিক্স থাকবে, সেটা একটা ফিক্স জিনিস। তাহলে আরটা কি? এটা অজানা ভ্যালু। তাহলে এই দুটো জেনে গেলাম, এটা অজানা। তাহলে বলছে এই যে এনভিআর হচ্ছে এইটা হচ্ছে h/2, তাই একটা কনস্ট্যান্টের সাথে পূর্ণ সংখ্যায় চেঞ্জ হতে থাকে। একবার এটা ইনটু 1, একবার এটা ইনটু 2, এটা ইনটু 3। কেন চেঞ্জ হচ্ছে? কারণ অরবিটাল গুলো একবার এই কক্ষপথ হচ্ছে, আরেকটু বড় কক্ষপথ হচ্ছে, আরো বড় কক্ষপথ হচ্ছে। এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে বলা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। পড়েছিলাম আগের দিন না? এসেছিল, আসলে আচ্ছা যাই হোক। তো এই এইচটা হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.626 × 10⁻³ জুল সেকেন্ড, ওটার ভ্যালু হয়। তো ওটা ফিক্সড ভ্যালু, ওটা চেঞ্জ হচ্ছে না, টুটাও চেঞ্জ হয় না, পাইটাও চেঞ্জ হয় না। তাহলে এই যে পুরো ভ্যালুটা রয়েছে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এর সাথে যখন 1 মাল্টিপ্লাই করবো, যখনই বুঝো এর সাথে যখন 1 মাল্টিপ্লাই করবো তখন কি হবে? ওই একটাই ভ্যালু পাবো। এর সাথে যখন 2 মাল্টিপ্লাই করবো আরেকটা বড় ভ্যালু পাবো। তার রেসপেক্টে আরটা আস্তে 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 বড় হতে থাকবে, কক্ষপথটা আস্তে আস্তে বড় হতে থাকবে। এবার এর সাথে মাল্টিপ্লাই করছে, এবার হ্যাঁ, এবার এই এনটাকে কি বলছি? ও না হয় 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। এই মাঝখানের যে গ্যাপের ভ্যালু গুলো সেগুলো তো হচ্ছে না। তাহলে এর জন্য একটা আর পাচ্ছি, বললাম ধরে সেটাকে R1। এর জন্য একটা আর পাচ্ছি, সেটাকে বলছি R2। এটার জন্য R3, এটার জন্য R4। তাহলে এইভাবে রেডিয়াস গুলো আস্তে 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 বড় হচ্ছে। ক্লিয়ার হলো? আচ্ছা, এত যদি বোঝা গিয়ে থাকে ভালো কথা। তাহলে কি বুঝলাম? যে এই যে কক্ষপথ গুলো আস্তে আস্তে বড় হচ্ছে। কক্ষপথ মানে যদি নর্মালি যদি বুঝি আমরা যে ঘরে যখন থাকি, যেই ঘরটা হচ্ছে বেশি বড় সেখানে লোক বেশি ধরবে। তাহলে এই কক্ষপথ গুলো আস্তে আস্তে কি হচ্ছে? বড় হচ্ছে। তাহলে সেখানে লোক সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। কিভাবে বাড়বে আমরা বলেছিলাম? 2n²। তাহলে n এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়ছে মানে কি? সেখানে ইলেকট্রন সংখ্যা আস্তে আস্তে বাড়বে। এখানে কত থাকে? 2, তারপরে 8, তারপরে 18, তারপরে 32। তাহলে এইভাবে ইলেকট্রন বাড়তে থাকে, ঘর বড় হচ্ছে সেখানে। ও তুমি তো নতুন আসলে আজকে? আচ্ছা, এখন এই মুহূর্তে এটা কিছু বুঝতে পারবে না, কারণ হচ্ছে এটা পরে আবার রিপিট করবে, নাহলে ভিডিও দেখতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে বোস অ্যাটমিক মডেল চলছে, আমাদের এটা কেমিস্ট্রি শুরু হচ্ছে। এটা হচ্ছে সায়েন্স ক্লাস হয়, ফার্স্ট ক্লাসটা সানডে সায়েন্স ক্লাস হবে। সেখানে কেমিস্ট্রি ওই 1.5 থেকে 2 খানার মতো চ্যাপ্টার হয়েছে। ফিজিক্সে রয়েছে হচ্ছে শুধু ইউনিটস এন্ড মেজারমেন্টস, মানে হচ্ছে ওই যে ধরো স্পিড বললাম, ভেলোসিটি বললাম, সেগুলো হ্যাঁ ওগুলো হচ্ছে ইউনিটটা কি রয়েছে বা ডাইমেনশনটা কি রয়েছে সেটাও হয়েছে। আর বায়োলজিতে শুধু সেলটা হয়েছে। আজকে বা পরের দিন থেকে সেল ডিভিশনটা স্টার্ট হবে। ঠিক আছে? তো ওর আগের দিন কিছুটা ডাউট ছিল, সেটাই ক্লিয়ার করছি। আপাতত হয়তো বুঝবে না, পরের চ্যাপ্টারটা ফিজিক্সটা স্টার্ট করি কাইনেমেটিক, সেখান থেকে বুঝতে পারবে। অবশ্যই বলবে, এগুলো দেওয়া করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, শুধু একটু টাইম রাখার চেষ্টা করুন, আমি বুঝতে পারি আসে দিদি। হ্যাঁ ম্যাম, স্যার বলেছে একটু যদি সম্ভব হয় 11টা 15 মধ্যে, হ্যাঁ 11টা 15 মধ্যে ঢুকে যাও। আচ্ছা, কি বলছিলাম? তাহলে এখানে ইলেকট্রন সংখ্যাগুলো পেয়ে গেলাম। এবার ধরো তাহলে কি হচ্ছে, নিচের ঘরটা ধরো ছোট, তার উপরের ঘরটা আর একটু বড়, তার উপরের ঘরটা আরো বড়, তার উপরের ঘরটা আরো বড়। এই উপরে উপরে থাকে না, মানে হচ্ছে জিনিসটা এই, তারপরে এই, তারপরে এই, তারপরে এই, এরকম বড় বড় ঘর রয়েছে। তাহলে আমি কি করলাম? এটা বিল্ডিং এর মতো সাজিয়ে দিলাম। আসলে এটা এরকম গোল থাকবে। কেন? এটা বোঝানোর জন্য একটা জিনিস, যে এইখানে আমি কি ভেবেছি যে এই একটা ঘর, তার উপরে আরেকটা ঘর, তার উপরে একটা ঘর, তার উপরে আরেকটা ঘর। এখানে ঘরের মধ্যে আমার ধরো এই যে পুরো নিচের ফ্লোরটা রয়েছে, এখানে একতলা, 2তলা, 3তলা, 4তলা এইভাবে রয়েছে।
তাই একতলের যে কথাটা বলছি এখানে দেখুন অনেকগুলো পার্টিশন রয়েছে, মানে পুরো ফ্লোরটার মধ্যে তো গোটাটা একটা নয়, সেখানে আবার কি রয়েছে, আবার ডিভিশন করা রয়েছে। তো সেই জিনিসটা আবার এখান থেকে বোঝা যায়। কেন বোঝা যায়? আমি হাইড্রোজেন স্পেকট্রাম পড়িয়েছিলাম আগের দিন। কি বলেছিলাম? হাইড্রোজেন স্পেকট্রাম। কেন বলেছি কি বুঝেছিলাম? এইখানে ধরো একটা ইলেকট্রন রয়েছে, জিনিসগুলো আমি বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে নিউক্লিয়াস, যেখানে হচ্ছে পজিটিভ চার্জ থাকে, এটা হচ্ছে ইলেকট্রন, যেটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রন ঘুরে বেড়ায়। এবার আমি বলেছি যে এই যে তিনটে কক্ষপথ রয়েছে, এই তিনটে কক্ষপথটা যে রেডিয়াসটা মানে হচ্ছে ব্যাসার্ধটা, সেটা কখনো চেঞ্জ হয় না, এটা ফিক্সড থাকে সবসময়। তাহলে এই ইলেকট্রনকে যদি কিছু পরিমাণ এনার্জি এখানটা দেওয়া হয়, তাহলে ওর এনার্জিটা অ্যাবজর্ব করবে। এবার কতটা এনার্জি অ্যাবজর্ব করবে? যতটা এনার্জি অ্যাবজর্ব করলেও এখান থেকে এখানে আসতে পারে, বা এখান থেকে এখানে আসতে পারে, বা এখান থেকে আরো কোনো অরবিটালে যেতে পারে। তাহলে এই যদি কক্ষপথগুলো আমার ফিক্সড হয়ে থাকে, এখান থেকে ওইখানে যাওয়াটা যদি আমার ফিক্সড হয়ে থাকে, এখান থেকে ওখানে যেতে এনার্জিটা ফিক্সড একটা এনার্জি লাগবে। তাহলে এইখান থেকে এখানে যাওয়ার জন্য একটা ফিক্সড এনার্জি লাগতে পারে, এখান থেকে এখানে যাওয়ার জন্য একটা ফিক্সড এনার্জি লাগতে পারে। তাহলে সেটা ধরে নিলাম একবার লাগছে ডেল্টা E1, একবার লাগছে ডেল্টা E2, এরকম এনার্জি আমার লাগছে। তাহলে আমি যে কতটা এনার্জি প্রোভাইড করলাম তার রেসপেক্টে কতটা নিল সেটা বোঝাটা খুব কঠিন। ও কতটা নিয়েছে আমি কি করে বুঝবো আমি কতটা পাঠিয়েছি তার রেসপেক্টে? তাহলে তখন কি হয়, আমি যদি এনার্জিটা দেওয়াটা বন্ধ করে দিই, ও কি হবে, ও এনার্জিটা দেওয়া যদি বন্ধ করে দিই, ও এখানে চলে এসেছিল ধরো, এখান থেকে আবার কি হবে, এখানে ফিরে যাবে। আমি এখান থেকে এখানে যাই বা ওখান থেকে এখানে আসি, এনার্জিটা একই খরচা হবে। কিন্তু যখন এনার্জিটা ছেড়ে দেওয়ার পরে যখন ফিরে চলে আসলো, তখন ধরো ডেল্টা E1 লেগেছে, তাহলে সেই পরিমাণ এনার্জিও কি করবে, রিলিজ করবে। তখন আমি দেখতে পারবো, কারণ কি, সেটা যদি আমাদের ভিজিবল রেঞ্জে মানে দৃশ্যমান আলোতে পড়ে, তাহলে সেই কালারটা দেখে আমি বুঝতে পারবো। কারণ আলোর কি থাকে, কম্পাঙ্ক থাকে। তাহলে সেই কম্পাঙ্ক থেকে আমি এনার্জিটা বার করতে পারবো, তখন বুঝতে পারবো যে ও আদৌ কতটা এনার্জি নিয়েছিল। তাহলে সেই এক্সপেরিমেন্টটাকে বলা হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রাম এক্সপেরিমেন্ট, সেটা করা হয়েছিল অনেক আগে। তো সেখান থেকে কি পাই, যে এই যদি ব্যান্ড দেখি যে কি পাওয়া গেছিল, এরকম একটা ব্যান্ড পাওয়া যায়। মানে এখান থেকে কি করে বুঝবো কি জিনিস, এখান থেকে এখানে যাওয়ার জন্য যে এনার্জিটা সেটা ফিক্সড, সেটা একটু কম, তাহলে এই ব্যান্ডটা হচ্ছে ছোট পাওয়া যায়। তাহলে দেখো, ও এখান থেকে যখন এখানে গেছিল, এখান থেকে এখানে যায়নি, এখানে যায়নি, এখানে কোনো জায়গায় যায়নি, তাহলে এই মাঝখানটা গ্যাপটা কি বোঝাচ্ছে, যে মাঝখানে ওর কোনো ট্রানজিশন বা এখান থেকে এখানে যাওয়া আসাটা হয়নি। সেই জন্য এই জায়গাটা কি কালো পেয়েছি। তারপর এখান থেকে এখানে গেছে, তার জন্য এনার্জিটা একটু বেশি লেগেছে, সেই জন্য ব্যান্ডের গ্যাপটা আরো বড়। এখান থেকে যখন আরো দূরে কোনো অরবিটালে লেগেছে, তখন গ্যাপটা আরো বেশি, এনার্জিটা আরো বেশি লেগেছে। আর যখন আরো দূরে গেছে, তখন গ্যাপটা, এনার্জি ব্যান্ডটা আরো বেশি লেগেছে। তাহলে এখান থেকে বুঝতে পেরেছি যে ওর মাঝে এই জায়গাগুলোতে কিচ্ছু নেই, কোথাও ট্রানজিশন হয়নি, এটা বোঝা গেছে। আচ্ছা, এটা ছিল কি হাইড্রোজেন স্পেকট্রাম। এবার দিন গেছে, আরো সময় এসছে, আরো ভালো ভালো ইনস্ট্রুমেন্ট এসছে, এগুলো দেখি কি দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে, কারণ এগুলো খুব সূক্ষ্ম জিনিস। তো মাইক্রোস্কোপটা যখন আরো ইমপ্রুভ হলো, আর যখন ভালো ইলেকট্রনিক মাইক্রোস্কোপ আসলো, তখন আর কি দেখা যায় যে এই প্রথমটা বাদ দিয়ে পরের যেগুলো রয়েছে, সেগুলো যেটাকে ভাবছিলাম যে একটা লাইন, ভাবছিলাম একটা গোটা লাইন, সেটাকে দূর থেকে এটাকে কি মনে হবে, একটা গোটা লাইন মনে হবে। কিন্তু যখন এই জিনিসটাই এরকম পরপর 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 থাকবে, এটাকে দূর থেকে, আমি দূর থেকে যদি দেখি কি মনে হবে জিনিসটা একটা গোটা জিনিস। কিন্তু আলটিমেটলি যদি সেটাকে মোবাইলের মধ্যে জুম করে দেখি, দেখবো কি সেগুলো অনেকগুলো সূক্ষ্ম লাইনের সমষ্টি, অনেকগুলো সূক্ষ্ম লাইন থেকে হয়েছে। সেম জিনিসটা এখানেও দেখা যায়, যে যেটা প্রথমে এটা মনে হচ্ছিল এটা একটাই, কিন্তু এইখানে যখন আসি তখন দেখি কি এটা আসলে দুটো লাইনকে সমষ্টি করে হয়েছে। এটা তিনটে লাইন থেকে এসছে, এটা চারটে লাইন থেকে এসছে। তাহলে বোঝা যায় যে আমি এই এই ফ্লোর থেকে তো এই ফ্লোরে গেছিলাম, সেটা ঠিক কথা, এই ফ্লোর থেকে এই ফ্লোরে গেছিলাম, সেটাও ঠিক কথা, কিন্তু এই যে ফ্লোরটায় গেছিলাম সেইখানটা হয়তো আরো এই খুব ক্লোজলি এনার্জাইজড আরো অরবিটাল রয়েছে, বা ওই ফ্লোরটাই একটু ভাগ ভাগ করে রয়েছে। মানে এইখান থেকে যখন এই ঘরটার কথা বলছিলাম, এই ঘর থেকে যখন এই ঘরে যাচ্ছিলাম একটা এনার্জি লাগছিল, কিন্তু এই ঘরে ধরে দুই রকমের রয়েছে, এখান থেকে এখানে যেতে আলাদা এনার্জি লাগছে, এখান থেকে এখানে যেতে আলাদা এনার্জি লাগছে। বোঝা গেছে কথাটা? এটা আবার তিনটে ভাগ করা ছিল, এখান থেকে এখানে যেতে বা এখান থেকে এখানে যেতে বা এখান থেকে এখানে যেতে একটু একটু আলাদা এনার্জি লাগছে।
সেইখানে যে টোটাল এনার্জিগুলো ছিল সেটাই একসাথে করে দেখছিলাম আমরা ওখানে। তাহলে এটা কে বলেন? এটাকে বলেন যে সমারফিল্ড এটাকে উল্লেখ করেন। উনি কি বলেন, আমি যে এই সার্কুলার বা হচ্ছে গোলাকার যে কক্ষপথগুলো দেখছি তার সাথে সাথে ইলিপ্টিক্যাল কিছু কক্ষপথ রয়েছে। সেই জিনিসটা একটু দেখাই কিরকম। এই রয়েছে তার রেসপেক্টে প্রথমে যেটা ছিল কে, তার কোনো ডিভিশন হয় না, সেটা হচ্ছে পুরো যখন ফাঁকাই থাকে একটাই ঘর থাকে। তারপরে যে কক্ষপথটি ছিল এটা, সেটা শুধুমাত্র একা নেই, এটা কি পুরো গোলাকার। তার রেসপেক্টে ইলিপ্টিক্যাল আরো একটা কক্ষপথ রয়েছে। এই দুটোকে মিলিয়ে এটা ছিল কি, এই দুটোকে মিলিয়ে আমার কি হচ্ছে, এই এলটা হচ্ছে। আবার তার থেকে বড় একটা কক্ষপথ রয়েছে সেইখানে, এবং ইলিপ্টিক্যাল আরো দুটো কক্ষপথ রয়েছে, সেই তিনটাকে মিলিয়ে আমার কি হচ্ছে, এই তিনটাকে মিলিয়ে আমার কি হচ্ছে, এলটা হচ্ছে। দেখতে একটু কঠিন লাগছে, অবশ্যই লাগবে, কারণ জিনিসটা আস্তে আস্তে আরো কমপ্লেক্স হয়েছে। তাহলে কি আমার সবকিছু সেম ছিল, এই ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এরকম করে পরপর রয়েছে। তাহলে সেইখানে শুধুমাত্র কি হয়ে গেছে, ঘরগুলো ভাগ হয়ে গেছে। এই উপরে গিয়ে ভেবেছিলাম পুরো ঘরটা ফাঁকা, ওখানে সবগুলো ইলেকট্রন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেখানে দেখি এবং দেখলাম না, কি দেখলাম যে কিছু ইলেকট্রন রয়েছে একটা ঘরে, কিছু ইলেকট্রন রয়েছে আরেকটা ঘরে, যাদের এনার্জিটা একটু একটু আলাদা। তাহলে এখান থেকে ওই ঘরটায় যেতে একটু কম এনার্জি বা বেশি এনার্জি লাগছে, ওখান থেকে আরেকটা যেতে একটু কম বা বেশি এনার্জি তারতম্য হচ্ছে, কিন্তু প্রায় ক্লোজলি ওটা রয়েছে। তাহলে সেগুলোকে কি দিয়ে বলেছিলাম, যে এটাকে কি ছিল, ফার্স্ট যেটা বলেছিলাম তলাটা, ফ্লোরের যে তলাটা সেটা কি দিয়ে বুঝেছিলাম, এটাকে বলেছিলাম প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। তারপরে কি ওই ঘরের ফ্লোরটা উঠে দেখলাম যে একটুখানি একটা 1 BHK একটা 2 BHK দেখলাম, তো তার রেসপেক্টে সেটাকে কি নাম দেওয়া হয়, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তাহলে এইখানে এই ধরো এন এর ভ্যালু যখন 1 2 3, এটা মানে কেটে যাবে দিকে, এখানটা লিখি, এন এর ভ্যালু যখন 1 2 3 4, তখন এর নাম কি হয়, কে হয়, এল হয়, এম হয়, আর এন হয়। নামগুলো এগুলো বুঝে গেল। তাহলে তার রেসপেক্টে আমার এল এর ভ্যালু গুলো কি কি হবে, এল এর ভ্যালু গুলো কি কি হয়, 0 থেকে n-1 অব্দি এই ভ্যালু গুলো হয়। কি হয়, 0 থেকে n-1 অব্দি ভ্যালু গুলো হয়। তাহলে প্রথমে ওর ভ্যালুটা কত রয়েছে, 1 রয়েছে, তাহলে স্বাভাবিকত 0 হবেই। n-1 মানে কি 1 - 1 0, তাহলে ওটার কোনো ভ্যালু নেই, 0টাই হচ্ছে। তার রেসপেক্টে কি রয়েছে 2, তাহলে প্রথমে হচ্ছে 0, n-1 মানে 2 - 1 কত হবে 1, তাহলে 0,1। তারপরটা কি হবে 0 1 2, তারপরটা 0 1 2 3। তাহলে কি বুঝলাম, আমার যে তলাগুলো ছিল তাই রয়েছে, সেখানে সবকিছু ইলেকট্রন সংখ্যা সেম রয়েছে, কিন্তু শুধুমাত্র ইলেকট্রন গুলো কেউ এই ঘরে রয়েছে কেউ ওই ঘরে রয়েছে, মানে ইউনিটি কি বুঝছি, ঘরগুলো বুঝতে পারছি যে ভাগ ভাগ করে রয়েছে। এই যে এইটা হচ্ছে দুখানে আলাদা আলাদা ঘর হয়ে গেল, এটা মানে আলাদা আলাদা ফ্ল্যাট হয়ে গেল, এইটা তিনটে আলাদা ফ্ল্যাট হয়ে গেল, থার্ড ফ্লোরে কি রয়েছে আলাদা আলাদা তিনটে ফ্ল্যাট রয়েছে, এরকম টাইপের হয়ে গেল। আচ্ছা, তাহলে এগুলো একটা নাম রয়েছে। এই যেমন ওয়ান এর এন এর ভ্যালু যখন 1, তখন সেটাকে কি বলি, সেখানে এখানে 0 এর মানে একটা রয়েছে, 1 এর একটা মানে রয়েছে, 2 এর একটা মানে রয়েছে, মানে মানে তার একটা নাম রয়েছে। সেই নামগুলো কি কি, এই যখন 0 1 2 3 4 হয়, তখন সেটাকে বলি এস পি ডি এফ জি, এইভাবে শুধু নামটা চেঞ্জ হয়। বোঝা গেছে কথাটা? এবার যদি আমি পুরোপুরি এবার বুঝতে চাই, তাহলে এইখান থেকে যেটাকে আমি শুধুমাত্র কে কক্ষ বলতাম, সেখান থেকে কি পাচ্ছি, এটাকে কিভাবে লিখতে হবে, এবার কে মানে কি 1, তাহলে এটার নাম নতুন নাম কি হয়ে যাবে 1 হবে, ভালো কথা। তার সাথে সাথে এর যে সাব কক্ষটা, মানে এর যে এই যে কক্ষটাকে যেটাকে ভাগ হয়ে গেল 1 এর পরে 0, এটা কি হয়ে গেল 1,0, এখানে কি হয়ে যাবে 2,0 একটা হবে, আর 2,1 একটা হবে, এটা হয়ে গেল 3,0 3,1 3,2। না ঠিক আছে, 3 একটা কম আছে।
ও আচ্ছা, 4 দরকার নেই, 4 তো লিখিনি এখানে, তো সেই 4টা থাক। 4 0 4 1 4 2 আর হচ্ছে 4 3 1 2 3 4 4 1s 1s 2s 2p 3s 3p 3d, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা কিনা বোঝা গেল কিনা বলো, এই জায়গাটা কি রয়েছে, এই বরাবর যে প্রথম কক্ষটা রয়েছে সেটাকে 1 দিলাম, ভালো কথা। তার সাথে যে ছোট কক্ষটা রয়েছে, ছোট কক্ষটা মানে সেই ফ্লোরটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে, যে একে তো আর কিছু নেই, ওটাকে তাহলে 0 নাম দিলাম, তাহলে 0টাকে এক্স বলছি, তাহলে 1,0 দোতলা গেলাম, তার উপরে ঘরটাকে, তখন দেখলাম যে ওখানে শুধু একটা নেই, দুটো ভাগ হয়ে গেছে, একবার কি হয়েছে 2,0, একবার 2,1। তারপরটা কি 3টে ভাগ হয়ে গেছে, 3টে কিসের জন্য, থার্ড ফ্লোরটা সেটা রিপ্রেজেন্ট করছে। আর ফ্ল্যাটটা কিরকম ধরনের, এটা ধরো 1 BHK, 2 BHK, এরকম টাইপের আলাদা আলাদা করে রয়েছে, 0 1 2 0 1 2 3 এরকম করে রয়েছে। তাহলে এর নামটা কি হয়ে যাবে আলটিমেটলি, 1 এরটার জন্য 1 থাকবে, আর 0 এর জন্য কত হবে এস, তাহলে এটার নাম কি হয়ে গেল, আগের নাম কি ছিল কে কক্ষ, সেখান থেকে এখন কি হলো 1s কক্ষ বা 1s উপকক্ষ। আচ্ছা, এইখানে কি থাকবে, একটা হবে 2s আর একটা 2p, এখানে কি হবে 3s 3p আর 3d, এখানে কি হয়ে যাবে, এটার জন্য 4s, এটার জন্য 4p, এটার জন্য 4d, এটার জন্য 4f। এটা বোঝা গেল না বলো, সব ইলেকট্রন সংখ্যা সব সেম, এখানে দুটো থাকতো দুটোই থাকবে, এখানে 8টা থাকতো 8টাই থাকবে, শুধু এখন যে 8 জন রয়েছে, 8 জনটা এই শুধুমাত্র এক জায়গাতে নেই, এখানে কিছুটা আছে এখানে কিছুটা আছে, 18টা যেটা ছিল সেখানে এখানে কিছুটা এখানে কিছুটা এখানে কিছুটা রয়েছে, এইভাবে শুধু ভাগ হয়ে যায়, এছাড়া কিছুই না। বোঝা গেছে কথাটা, বোঝা গেছে কথাটা, হ্যাঁ হ্যাঁ তুলে নেবে, ওই তো ওখানে তো ভিডিওতে রেকর্ড হচ্ছে, ছবি না তুলে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মানে খাতায় তুলবে না, খাতায় তুলে যাবে না, খাতায় তোলার সময় নেই, ছবি তুলে যাবো, নাহলে ভিডিও থেকে দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে, বুঝেছো, শুনেছিল কিছু, হাসি বের করছে বড় দিদিতে, 3 জন বুঝেছো মহিলা, বুঝেছো, মহিলা মেয়ের মধ্যে পার্থক্য বড় বুঝতে পারবে, বুঝি তাহলে। আর একটুখানি বললেই হয়ে যাবে জায়গাটা। আচ্ছা, এবার তাহলে কি বললাম, এস পি ডি এফ বললাম না, এখন ভাগ হয়ে গেছে ইলেকট্রন গুলো, তাহলে একবার তো বলি যে ওখানে কতগুলো ইলেকট্রন থাকবে, ওর কাছে কতগুলো ইলেকট্রন থাকবে, ওর কাছে কতগুলো, ওর কাছে কতগুলো, এগুলো তো বলা হয়নি, তাহলে ওগুলো আমাকে জানতে হবে। এস এ ম্যাক্সিমাম 2খানা ইলেকট্রন থাকবে, পি তে ম্যাক্সিমাম 6খানা থাকবে, বি তে 10খানা থাকবে, এফ এ 14খানা থাকবে। এটা বের করার নিয়ম রয়েছে, কিন্তু অত দূর অব্দি তোমাদের নেই, যদি শুনতে চাই একবার বলে দিতে পারি। ওই ইলেকট্রনিক কনফিগারেশন ডাইরেক্ট দিতে পারে ওখান থেকে, তাহলে কনফিগারেশনটা জানতে হবে, সেই জন্য কতগুলো ইলেকট্রন থাকে সেটা জানতে হবে। আচ্ছা, তাহলে ওটা যদি মুছে রাখি, বোঝাচ্ছি বলিনি, বলবো বিশেষ কোশ্চেন আসবে, দেখতে পাবো পরের দিন আমি পরীক্ষা নেবো, অবশ্যই নেবো, অনেকদিন ধরে বলছি। তাহলে এইখানে ধরো আমার কাছে রয়েছে সোডিয়াম, কি রয়েছে সোডিয়াম, সোডিয়ামে কত ইলেকট্রন থাকে, একটা 11টা, সাবাস। তাহলে আগের নিয়ম অনুযায়ী কিভাবে ফিল আপ করবো, 2 8 1, ভেরি গুড, কে তে দুটো, এল এ 8টা, এম এ 1টা,
সুন্দর কথা। নতুন নিয়ম অনুযায়ী কেটাকে কি বলছি, 1s বলছি, এলটাকে কি বলছি, 2s বলছি, আর 2p বলছি, এমটাকে কি বলছি, 3s, 3p, 3d। বোঝা গেল? তাহলে এখন 1s এ ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, দুটোই আছে, ভরে দিলাম। এলটা কিভাবে হবে, আগে 2s আসে তারপরে 2p আসে। 2s এ কত, এসে কত ইলেকট্রন ম্যাক্সিমাম, দুটো হয়। তাহলে এইবার দেখো এই 8খানাটা ডিভিশন হচ্ছে কিভাবে, প্রথমে 2 এ দুটো যাচ্ছে, 2 এ 6টা যাচ্ছে, 8টা ফিল হয়ে গেল। এই যে এম এ যে একটা রয়েছে, 3s এ 3p এ 3 দিতে কোথায় যাবে, তাহলে এসেই যাবে, এসে এনার্জি কম, তাহলে এসে গেলে কি হবে, এটা 1 হয়ে যাবে। এক রয়েছে তো, দুটো থাকতে পারে। তোমার পকেটে, তোমার মানি ব্যাগের ক্যাপাসিটি 10,000 টাকা রাখা, তাহলে খুলে ছিঁড়ে যাবে। তোমার যদি থাকে 10 টাকা, 10,000 টাকা রাখবে করতে। এখানে ক্যাপাসিটি রয়েছে 2, কিন্তু আছে কাছে একটা ইলেকট্রন, তুমি একটা দিয়ে দিলাম। দুটো থাকলে দুটো দিতাম, তিনটে থাকলে এখানে দুটো দিতাম, তারপরে এখানে গিয়ে একটা দিতাম। বোঝা গেল না, বোঝা গেল না? তাহলে কি হয়ে গেল, এটা হলো নতুন ইলেকট্রনিক কনফিগারেশন। ব্যাস, এর থেকে বেশি ডিটেলস লাগবে না তোমাদের, এখানে অনেক বেশি বলে দিয়েছি। এরপর হেডিং হবে কাইনেমেটিক্স। পরের দিন যখন ওদের পরীক্ষা নেবো, ওদের যখন পরীক্ষা নেবো পরের দিন, শুরুতে এসে 8 ঘন্টা পরীক্ষা নেবো। তো পারলে যে কোনো তিনটে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে কোনো একটা পার একটু পড়ে এসো। তাহলে সেখানে যে ডাউট গুলো হবে 8 ঘন্টা, তাহলে তোমাকে সেটা বুঝিয়ে দেবো, ফাঁকা থাকবে সেই টাইমটা। ঠিক আছে? এই সপ্তাহটা একটু ভালো করে দেখে নিন। ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি, যেটা ইজি মনে হয় শুরুতে। জীবনে প্রথম সায়েন্স পেপার দেবো, তাহলে আসছেন পড়নি, 10-এ পড়নি কেন? হুম হুম 10 অব্দি তো থাকে, 10-এ যতটা সিলেবাস থাকে ততটাই থাকে, রেলে অতটা থাকে না। রেলে তো সবচেয়ে বেশি সায়েন্সের কোশ্চেন আছে, এর থেকে বেশি থাকে না। 10 অব্দি 12 হচ্ছে ইউপিএসসি গুলো, মানে বলে 12 থাকে আরো বেশি, আর ডিটেলস জিজ্ঞেস করে। কি দেবে তুমি? আর কিছু বলতে হবে না, ক্যামেরা চলতেছে, আর কিছু বলতে হবে না, বুঝলাম। হেডিং দাও কাইনেমেটিক্স। তোমার সব ডাউট গুলো যাবে যখন ডিরেকশন আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর স্পিড বুঝতে পারতো না, বলেছিলাম না, পরে গিয়ে যখন ডিটেলসে পড়বো সেটা হচ্ছে এখানে পড়বো, আজকে বুঝিয়ে বলবো। কাইনেমেটিক্স, এটা হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার। কেউ কিছু জানো কাইনেমেটিক্স মানে কি, কি পড়বো এখানে? হুম 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 এখানে বলছি কোন একটা বস্তুর গতিবেগ সম্পর্কে জানবো, সেটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, বা ওই বস্তুটা কোথায় রয়েছে, কত স্পিডে যাচ্ছে। তাহলে কোন একটা বস্তু কত স্পিডে যাচ্ছে বা কোন জায়গায় রয়েছে, সেটাকে পয়েন্ট আউট করার জন্য 3 ভাবে করা যায়। ধরো এখানে একটা লাইন টানলাম, একটা বিন্দু বা একটা গাড়ি এইখান থেকে স্টার্ট করেছে, এই বরাবর গেছে, ও কোনো ডিরেকশন কোথাও চেঞ্জ করলো এবং স্ট্রেট লাইনে গেছে। তাহলে স্ট্রেট লাইনটাকে কি বলা হয়? 1 ডাইমেনশনাল মোশন। মানে কোঅর্ডিনেট বুঝি আমরা, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট বুঝি, বুঝি না? আচ্ছা, ওটাই বুঝাই তাহলে আগে। কোঅর্ডিনেট 3 ভাবে বলা যায়, একটা হচ্ছে 1 ডাইমেনশনাল মোশন, 2 ডাইমেনশনাল মোশন, আর হচ্ছে 3 ডাইমেনশনাল মোশন। তো 1 ডাইমেনশনাল মোশনটা কি? একটা ওই বিন্দু রয়েছে, ওই বিন্দুটা যে কোনো একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে আসছে, বা যদি এখানে থেকে থাকে যাচ্ছে আসছে, বা এখানে থেকে থাকে যাচ্ছে আসছে, ও না ডান দিকে দেখছে, না উপর বাদিকে দেখছে, না উপরে যাচ্ছে, না নিচে আসছে। তাহলে এই জিনিসটা এদিক থেকে শুধু এদিকে আসছে, না এদিক এদিক যাচ্ছে, না এদিক এদিক যাচ্ছে। এই মোশনটা শুধুমাত্র হচ্ছে, এদিক এদিকটা হচ্ছে না, উপর নিচটা হচ্ছে না, শুধুমাত্র বাদিক থেকে ডান দিকে আসছে। তাহলে কি ওর ডিরেকশনটা একটা ডিরেকশন, এদিকে শুরু যেতে পারে, তখন সেটাকে কি বলবো? 1 ডিরেকশনাল মোশন, বা এক্স অ্যাক্সিস বরাবর ও যাতায়াত করছে।
সেটা পজিটিভ দিকে যেতে পারে, সেটা ফিরে চলে আসতে পারে, মানে নেগেটিভ দিকে যেতে পারে। ও ধরো এখান থেকে শুরু করলো, ও এই বরাবর গেল, ধরো ধরলাম পজিটিভ, আবার এখানটা শূন্য চলে আসলো, আবার এই বরাবর গেল নেগেটিভে গেল, না সামনে যাচ্ছে না উপর নিচে যাচ্ছে। ওখানে আসলে কোঅর্ডিনেট শুরুর জায়গাতে চলে আসলো, সেখান থেকে যদি আবার উল্টো দিকে চলে যায় নেগেটিভ, এখানটা হলো পজিটিভ, না উপর দিকে যাবে না সামনে পিছনে করবে, তখন সেটাকে কি বলা হয়? ওয়ান ডাইমেনশনাল মোশন। বোঝা গেল কথাটা? আচ্ছা, নেক্সট চলে আসে কি টু ডাইমেনশনাল মোশন। বোর্ডটাকে দেখতে পাচ্ছ, বোর্ডের আমি কোথায় কোথায় লিখতে পারি? বোর্ডের কি শুধু আমি এই বরাবর যাই, এই বরাবর যাই? তাহলে এখানে বোর্ডে দেখো, এখান থেকে এদিকে যাওয়া যেতে পারে, এখান থেকে এদিকে যাওয়া যেতে পারে, মানে উপর থেকে নিচে যেতে পারি, বা এদিক থেকে এদিকে যেতে পারি। বা ধরো এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ, দেয়ালটার ওই পয়েন্টটা, ওই পয়েন্টটা যদি ওপর বরাবর যাই আর যদি এই বরাবর যাই, তাহলে এই পুরো দেয়ালটাকে পাই না। এই বরাবর যদি ওপর নিচে গেলাম, এই দিক বরাবর এদিকে গেলাম, তাহলে এখানটা কিছুটা এসে আমি এখানে যেতে পারি, এখানটা কিছুটা এসে আমি এদিকে যেতে পারি। তাহলে কি আমি এখন এদিক থেকে ওদিক যেতে পারছি, সামনে পিছনে করতে পারছি। এদিক থেকে এদিকে গেলে কি পজিটিভ ছিল, এদিক থেকে এদিকে গেলে নেগেটিভ ছিল। এটা 0 পয়েন্ট, 0 পয়েন্টের আবার সামনের দিকে গেলে পজিটিভ, এই পয়েন্টের আবার পিছন দিকে গেলে নেগেটিভ। তাহলে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। যখন এরকম এক্স ওয়াই বরাবর, বা এই এক্স ওয়াই থেকে কি তৈরি হচ্ছে, এটা কি একটা এক্স থেকে কি তৈরি হচ্ছিল, লাইন তৈরি হচ্ছিল, এক্স আর ওয়াই থেকে কি তৈরি হয়, এটাকে কি বলা হয় একসাথে? লম্ব ইন্টু ভূমি, বলেছি ক্ষেত্রফল, বা হচ্ছে প্লেন, বা একটা টল চলে আসে। আমি এই বরাবর গেলাম, বা ধরো এখান থেকে এখানে গিয়ে আমার এখানে এই পয়েন্টটা দিতে হবে। সাপোজ ধরো এখানে ওয়ান ডিরেকশন যাচ্ছিল, কথাটা বুঝে গেছো? এই ওয়ান ডিরেকশন যদি আমি যদি বলি এখানে যাও, যেতে পারবো এখানে না, আমাকে তাহলে শুরু করতে হবে এখান থেকে, করে এই বরাবর যেতে হবে। কিন্তু টু ডাইমেনশনালে আমাকে যদি বলি যে এইখানে যাও, শূন্য যেতে পারবো, এখান থেকে বললাম এই বরাবর যাও, গিয়ে বললাম এইদিকে যাও, দুটোই আমরা অ্যালাউড। বা এখান থেকে এখানে গেলে, এখান থেকে এখানে চলে গেলে, দুটোই অ্যালাউড। কিন্তু এইখান থেকে আমি যদি বলি একটা পয়েন্ট এইখানটায় যাও, ওকে এখান থেকে হাইটে আসতে পারবো? আসতে পারবে না। তাহলে কি এই যে টু ডাইমেনশন রয়েছে, এই এক্স আর ওয়াই বরাবর তুমি যে কোনো পয়েন্টে যাও, সেটা অ্যালাউড। সেটা বাইরে কোথাও তুমি যেতে পারবে না। এই দেয়ালটা যদি আমার একটা প্লেন হয়ে থাকে, এই দেয়ালের যে কোনো পয়েন্টে তুমি যেতে পারবে। এর বাইরে কোনো আমি দাঁড়িয়ে আছি, আমার কাছে পৌঁছতে পারবে? পৌঁছতে পারবে না। বা আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা কি এই প্লেন দিয়ে ডেসক্রাইব করতে পারবে? পারবে না। কেমন ভাবে? ধরো এই পয়েন্টের কথাই আমি বলেছিলাম না, ধরে বললাম এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, সেন্টিমিটারে বলছি। এটা এদিকে, এটা 1, এটা 2, এটা 3, এটা এই বরাবর গেলে 1-2-3 সেন্টিমিটার যায়, উপর দিয়ে গেলে 1-2-3 সেন্টিমিটার যায়। তাহলে এই পয়েন্টটা কোথায় রয়েছে সেটা কিভাবে বলবো? যে শুরুটাতে যাবে এই বরাবর, এটা ধরো 2.5, তাহলে এটা বললাম এটা হচ্ছে 2.5 বেরিয়েছে, আর এই বরাবর গেলে 1-2-3, মানে এখানে যাওয়ার পরে 1-2-3। এইটা যদি তুমি বলা হয় তাহলে বলবে কি এই যে পয়েন্টটা যার নাম হচ্ছে পি, সেই পি পয়েন্টের কোঅর্ডিনেট এই বরাবর তুমি ফলো করো, তুমি পি পয়েন্টটাকে পেয়ে যাবে। বোঝা গেল? এইখানে যে এই জিনিসটা এখানটা রয়েছে, এটা 1, এটা শূন্য থেকে স্টার্ট হয়েছিল, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা ধরো 4.5 রয়েছে। তুমি এই বরাবর পজিটিভ দিকে প্লাস 4.5 এ যাও, তুমি এই বস্তুটাকে পেয়ে যাবে। তাহলে এটাকে বলা হচ্ছে কোনো একটা বস্তুর কোঅর্ডিনেট। বুঝলে না? বুঝলে না? না বুঝলে বললাম 10 বার বলবো, কোনো চাপ নেই। হ্যাঁ অবশ্যই। যে এটা কেন করছি, এক্স বরাবর বা ওয়াই বরাবর কেন বলছি জিনিসগুলো? বলছি যে কোনো একটা বস্তু কোনখান থেকে শুরু করেছিল, এখন কোথায় রয়েছে, কোথায় কোথায় গিয়ে রয়েছে। আমি যদি বলি কোঅর্ডিনেটটা কি, তাহলে সেটা তোমাকে জানতে হবে, আমাকে বলতে হবে। সেটা যদি ওয়ান ডাইমেনশনালে যখন বলেছিলাম সেই লাইন বরাবরই থাকে, সেই লাইনের যে কোনো একটা পয়েন্টে রয়েছে, সেই পয়েন্টের একটা ভ্যালু রয়েছে। আমি শুরু করলাম এখান থেকে, গেলাম সোজা 5 কিলোমিটার। তাহলে আমাকে যদি বলে যে কতটা গেছে, তুমি কিভাবে বলো যে এই রাস্তা দিয়ে গেছিল, সোজা যদি চলে যাস 5 কিলোমিটার, তাহলে গিয়ে ওকে পাবি। তাহলে আমার এখান থেকে দেখতে হয়নি, এদিকে এদিকে যেতে হয়নি, উপর নিচে যেতে হয়নি। তাহলে তার রেসপেক্টে ওর কোঅর্ডিনেটটা কি, ওই এক্স ডিরেকশন বরাবর 4.5 কিলোমিটার গেলে তুমি ওকে পেয়ে যাবে। যত দূরত্ব থাকবে ততটা, সেটা একটা লাইন বরাবর। এবার সবসময় তো লাইন বরাবর থাকবে না। ধরো একটা এটার মধ্যেই আমি বললাম এই নিম্নলিখিত কোথায় আছে আমাকে বলো। তুমি যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করবে, এখান থেকে ওখান থেকে ওখান থেকে ওখান থেকে আমি শুরু করবো, কিছু আসে না। তাহলে আমি এখান থেকে শুরু করছি, এটাকে দিয়েছি পয়েন্ট ও। এখানে এক্স ও 0, ওয়াই ও 0, যা স্টার্ট হবে। তার রেসপেক্টে তুমি কিভাবে যেতে পারো, এখান থেকে তুমি এই বরাবর যাবে,
সেটা যেতে পারো। বা এখানে বোঝার জন্য তোমাকে তো এক্সাক্ট ভ্যালু বলতে হবে, তুমি আগে কি করলে এখান থেকে এই বরাবর এখানে অব্দি গেলে, যাওয়ার পর তুমি এখান থেকে এখানে গেলে। সেম ভাবে তোমার একটা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে, তুমি কিভাবে যাবে, এখানে তো অবশ্যই যেতে পারো এই বরাবর। সবার আগে এই বরাবর তুমি ভ্যালুটা জানো, এখানে যাবে, যাওয়ার পর এখান থেকে এখানে উঠবে। তাহলে এই বরাবরটা কি একটা ভ্যালু আছে, এই বরাবরটা কি একটা ভ্যালু রয়েছে, সেই দুটোকে যদি একসাথে বলো তখন কি হয়ে যাবে, এই পয়েন্টের কোঅর্ডিনেট হয়ে যাবে সেটা। বোঝা গেল? এইবার চলে আসলো কি লাস্টেরটা, ধরো এইখান থেকে শুরু করলাম, শুরু করে তোমাকে বললাম একটা পয়েন্ট এইখানে রয়েছে, তুমি এখানে কিভাবে পৌঁছবে? কোন একটা দেয়াল বরাবর পৌঁছাবে? কোন দেয়াল বরাবর এখানে পৌঁছাতে পারবে না, তাই না? তুমি বলো ওখান থেকে শুরু করলে এই অব্দি আসলে, এই অব্দি এসে এই নিচ বরাবর এই অব্দি আসলে, তাহলে কি বলে এক্স পেলে ওয়াই পেলে, কিন্তু জেড তো তোমাকে একটা লাগবে না, এটা উচ্চতা তো লাগবেই। তাহলে তখন কি হবে, এক্স ও লাগছে, ওয়াই ও লাগছে, জেড ও লাগছে। তাহলে একটা পয়েন্টকে যখন তিনটে কোঅর্ডিনেট দিয়ে ডিফাইন করতে হয় তখন সেটাকে কি বলা হয়, থ্রি ডাইমেনশনাল মোশন, যেটা আমাদের রিয়েল ওয়ার্ল্ডে সবকিছু থ্রি ডাইমেনশনাল রয়েছে। কারণ তুমি একটা পেজকে যদি বলো যে এটা টু ডাইমেনশনাল অবজেক্ট হয় না, কারণ এই বোর্ডটা আমি টু ডাইমেনশনাল বলছিলাম না, কারণ ধরে নিয়েছিলাম এই জিনিসটাও নেই, এই থিকনেসটাও নেই, শুধু এক্স আর ওয়াই ধরেছিলাম, এই থিকনেস কি আছে, এটা কি জেড। তাহলে এত পাতলা কোনো জিনিস হয় না যেখান থেকে আমি জেডটাকে বলতে পারি না, জেড সবারই থাকবে। তো রিয়েল ওয়ার্ল্ডে সব বস্তু কি থ্রি ডাইমেনশনাল অবজেক্ট, যেটাকে বলতে গেলে আমার তিনটে কক্ষ লাগবে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এবার যেটা মেন জিনিস ওর থেকে অনেক সরে গেছি, সেটা হচ্ছে কি এই ওয়ান ডাইমেনশনাল মোশন। কি হয়েছে? ও, মানুষ হয়ে লাগছে, ওটা বাজে একটু দেখো তো, ওটা আবার আমরা 17 মিনিট, 12:30 ছাড়তে হবে। এই তোমাদের জন্য দেরি করে আসো, ক্লাস সেন্টারে এসে 3 দিন ধরে বললে। আচ্ছা, ওয়ান ডাইমেনশনাল মোশন। তাহলে এই যে বললাম যে কোনো একটা বস্তু যাচ্ছে, এবার কোথায় গিয়ে পাচ্ছি যেগুলো তো কোঅর্ডিনেট গেল, সেটা বোঝানোর জন্য বললাম। এবার যে বস্তুটা এখন এখানে ছিল, 5 সেকেন্ড পর ও গিয়ে ওইখানে দাঁড়ালো, তাহলে ও কতক্ষণ পরে পৌঁছালো, কোন কিসে পৌঁছালো, একটা ডিস্টেন্স কভার করলো, কিভাবে বললো, একটা ডিস্টেন্স। সেই ডিস্টেন্সটা কভার করার জন্য একটা টাইম লাগলো, হ্যাঁ কি না? এখান থেকে ও ওইখানে গেল, মানে এখানে ধরো 5 কিলোমিটার গেল, 5 কিলোমিটার গেছে, সেটার জন্য হবে 5 ঘন্টা লেগেছে। তাহলে আমি সেইখানে 5 কিলোমিটার গেছে 5 ঘন্টা, তাহলে 1 কিলোমিটার গেছে বা 1 ঘন্টায় কতক্ষণ, কতটা গেছে, মানে পার ইউনিট টাইমে, একক সময়, একক সময় কোন বস্তুর যে সরণটা হয় বা ডিসপ্লেসমেন্টটা হয় সেটাকে কি বলা হয়, গতিবেগ। কি বললাম, যে প্রতি একক সময়, সেটা পার আওয়ার হতে পারে, পার মিনিট হতে পারে, পার সেকেন্ড হতে পারে, পার ডে হতে পারে, বা পার ইয়ার হতে পারে, যেটা কিছু হতে পারে, সময়ের যে কোনো একক সময়, একক সময় ও যতটা পথ পথ ও অতিক্রম করে সেটাকে আমরা কি বলি, গতিবেগ বলি। এবার এই গতিবেগটা দুরকম ভাবে বলা হয়, একটাকে বলা হয় কি ভেলোসিটি, একটাকে বলা হয় কি স্পিড। তোমাদের এটা অলরেডি পড়ানো, বলবে কি পার্থক্য? আজকে পরীক্ষাও ছিল, পড়াশোনার কথা, ইউনিভার্সাল মেজারমেন্টে খুব ভালো করে এক্সপ্লেন করে দিয়েছিলাম, আমি বলেছিলাম পরে আবার বলবো যখন ভালো করে ঢুকবো। বলো। সায়েন্সের পার্টটা ফিজিক্স আর লাইফ সায়েন্স মিলিয়ে কভার করতে কতদিন মতো সময় লাগবে? এবার কোন এক্সাম দিছো তার বেসিসে, রেলের যদি করো একদম, যদি খুব ডিটেইলস হয়, কারণ রেলে সবচেয়ে বেশি কোশ্চেন থাকে এখানে। মানে সিলেবাসটা কভার করতে কেমন লাগবে তোমার? ওটাই বলছি। মাধ্যমিকের বই যদি ধরে ধরো লাইফ সায়েন্স বা ফিজিক্স, একটাই ক্লাস থাকে তো দিনে, 9 9 18 20 20টা মতো চ্যাপ্টার, ওইটার মধ্যে চ্যাপ্টার রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, 10 মাস, 10 মাস লাগবে যদি একদম খুব ডিটেলসে একদম ভালো করে পড়াই।
কারণ হচ্ছে এখন তো আর ওই বাচ্চাদের কোনো কোশ্চেন আসে না যে এটা হলে এটা কত হবে, Daily অনেক কোশ্চেন খুব ডেডলি কোশ্চেন তো একদম মানে ওই জন্যই শুরু থেকে যখন করেছি একদম এতটা থাকে না, কেমিস্ট্রিতে এতটা লাগে না, কিন্তু যতটা পারছি যতটা জানছি মানে তোমাদের এলিজিবিলিটি ততটা বলে যাচ্ছি, কারণ পরে আবার রিপিট করতে হলে তখন সমস্যা হয়ে যাবে। তো একদিন হাউস ডিটেলস বলতে গেলে 10 মাস মতো লেগে যাবে, আর একটু চেপে চেপে কমানো যায় যদি এরপর উপর থেকে বলি, কিন্তু এরপর যখন ফিজিক্সের অপটিক্স শুরু হবে সেগুলো তো একদম ভালো করে না বোঝালে মুখস্থ করে কিন্তু পড়ে লাভ নেই, তাহলে তো পড়ে লাভ নেই, লাগবে 8-10 মাস লাগবে। সিলেবাসটা ভালোভাবে কভার করতে সমস্ত সাবজেক্ট এক বছর লেগে যায়। তো কোন এক্সাম দিচ্ছে তার উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ মোটামুটি লেগে যায়। ধরো পিএসসি এসএসসি হ্যাঁ 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 তো লাগবে, 1 বছর লেগে যাবে ভালো একদম ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিতে গেলে। কারণ হচ্ছে শুধুমাত্র পড়িয়ে দিলে তুমি পড়ে নিলে হলো না, তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি টাইম, টাইম ম্যানেজমেন্ট না, পারে সবাই সময়ের মধ্যে কভার করে দিয়ে আসা, ওই মক টেস্ট দেওয়া, ওগুলোর জন্য গোটা বছর সময় দিলে একটা ভালো ভালো জায়গায় পৌঁছানো যায় একদম সিরিয়াসলি। এরকম না যে আমি অন্য একটা কাজ করছি তার সাথে সাথে হ্যাঁ আজকে টাইম দিলাম কালকে দিলাম না, কনসিস্টেন্সিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। শুরুর দিকে ওই বইগুলো কি পড়ার দরকার আছে নাকি তোমরা এখানে যে নোটস দেবে, নোটস তৈরি হয়ে গেছে সেই নোটস দিলেই হয়ে যাবে, একদম, বইগুলো পড়ার দরকার ওগুলো পড়ার দরকার নেই। শুধু তারপরে তো প্র্যাকটিস, থিওরি পড়ে তারপর হচ্ছে শুধু প্র্যাকটিস। প্রত্যেক টাইমে এতদিন কম লোক ছিল তাই মক টেস্ট নেওয়া হচ্ছিল না, এখন তো হয়ে গেছে, এখন পরের দিন মক টেস্ট নেবো, সেটা না হয় তুমি দিতে পারবে না। তো ওই ফার্স্ট তিনটে চ্যাপ্টার যেটা শেষ হয়ে গেছে ওর উপরে 30 মিনিটে 30টা কোশ্চেন থাকবে, শুরু দিকে একটু বেশি টাইম দিতে হবে কারণ হচ্ছে সব স্টার্ট করেছে, তারপর দিকে ওইটাই শেষ করতে হবে 10 মিনিটে। তাহলে কি, কারণ সায়েন্সের কোশ্চেন তো খুব বেশি ক্যালকুলেশন থাকবে না, ম্যাথ আর রিজনিং এর মতো দেখবে করবে দেখবে করবে দেখবে করবে, ওরকম হয়ে গেলে তাহলে তখন ঠিক আছে। বেশি দিয়ে ফেলেছি স্যার বললো আগের দিন যে একটু কমাতে, তো প্রথম দিন বলে না, তাহলে বোঝো কবে পড়তে হবে, ঘুরে গেলে তো বাড়িতে চলবে না। তাহলে নোটস পড়লেই হয়ে যাবে। নোটস করে হ্যাঁ হ্যাঁ নোটস আমি ডিটেলসে লিখেছি, সব ছক ফক হ্যান সব করে দেওয়া রয়েছে, আর ক্লাসে একটু নোটস, তারপরে যদি বেশি কোশ্চেন হয় তখন তো যে কোশ্চেন গুলো নতুন করাবো সেখানের মধ্যেই থাকবে ওগুলো। হ্যাঁ পুরো ক্লাস গুলো এক্সাম দিয়ে তুমি বাড়িতে নিয়ে বাড়িতে গিয়ে দিও। এবার যে তোমরা যে নোটস গুলো দেবে তাদের কি সিলেবাস কভার হয়ে যাবে? হ্যাঁ 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 নোটসের মধ্যে কভার হয়ে যাবে। ফিজিক্সের, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথসের নোটস করছেন, এখন একটু টাইম লাগছে, এখন সবে এখানে শুরু হয়েছে তো, তো ম্যাথসের নোটসও মনে হয়ে গেছে, এগুলো ভালো হয়। আর একটা ডেট স্যাটারডে করে স্টার্ট হবে, মানে নেক্সট মান্থ থেকে ফেব্রুয়ারি নেক্সট মান্থ থেকে আশা করি স্যাটারডে করে স্টার্ট হবে, কারণ হচ্ছে সবকটা কভার করা যাচ্ছে না, এতক্ষণ ক্লাস এরা হাঁপিয়ে যাচ্ছে। তো স্যাটারডে করে হবে হচ্ছে স্যাটারডে করে মানে ইংলিশটা চলে যাবে আর জিওগ্রাফিটা আসবে, জিওগ্রাফি মনে হয় এখনো ক্লাস শিডিউল তো বাকি বাকি সাবজেক্টগুলো সানডে করে থাকবে, আমার ক্লাসটা এই টাইমেই থাকবে, তারপরে থাকবে মনে হচ্ছে কি কি করাবে? শুধু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। ম্যাথসের জন্য আলাদা। ম্যাথসের জন্য দুজন হেভি লোক আছে, শুভেন্দু স্যার আছে নিজেই, তারপরে হচ্ছে আরেকজন স্যার আছে, হিস্ট্রির জন্য অর্ণব স্যার, ধর্ষ একটা ক্লাস ভিডিও দেখলে বুঝতে পারবে স্যার তারপরে হিস্ট্রির জন্য ডিটেলসে বলে। আরেকজন স্যার রয়েছে সে হচ্ছে স্পেশাল ক্লাস নেবে, উনি সবই পারেন, হিস্ট্রি, জিওগ্রাফি, হচ্ছে তোমার যে এই সায়েন্সে নিয়েছিল যে সবকিছু কি দাদা প্রথম থেকেই হবে? প্রথম থেকে স্টার্ট হয়েছে, জাস্ট 1 মাস হয়েছে, তারপর একটুখানি ঢিলামি দিয়েছি কারণ হচ্ছে এরা দুজন আসে আরেকদিন আসে না, ওই করতে করতে রিপিট করতে 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 একটু ঢিলামি হয়ে গেছে, নাহলে একটা করে চ্যাপ্টার শেষ হয়েছে। এবার ধরো এই ভার্সন বা এই সিলেবাস এই নোটস এসএসসি হট প্রাইমারি প্রাইমারি এগুলো কি সবচেয়ে বেশি যদি সায়েন্সের কথা বলে থাকো, সায়েন্স সবচেয়ে বেশি আসে হচ্ছে রেলে, রেলে সবচেয়ে টাফ কোশ্চেন আছে সায়েন্সের রেসপেক্টে, তো রেলের রেসপেক্টে যদি তুমি সায়েন্স প্রিপারেশন নিয়ে নাও বাকি সব কটা অটোমেটিক হয়ে যাবে, আর জন্য কোনো কিছুর জন্য ভাবতে হবে না, ওখানে লেভেলে যদি ইয়ারগুলো করো, আর বাকিগুলোর রেসপেক্টে তো ডিপেন্ড করছে কোনটা কতটা আসবে, ব্যাংকে খুব বেশি রিজনিং আসবে, ম্যাথস আসবে, নর্মালিতে রিজনিং গুলো সোজা আছে, ম্যাথস একটু কঠিন আসবে, ওগুলো ডিপেন্ড করছে প্রত্যেকটা রেসপেক্ট। হ্যাঁ 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 কি কি দিয়েছিলে? আচ্ছা আচ্ছা তাও ঠিক, হ্যাঁ 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 টার্মগুলো জানো হয়তো বা জিনিসগুলো, হ্যাঁ 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 বলেছিল, আচ্ছা হ্যাঁ 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 প্র্যাকটিস থাকলে হয়ে যাবে, দেখা ওটাই তো হয় না, বেসিকটা হ্যাঁ বললাম না, তারপর নিজে বড় বাড়িতে তুই আমরা হলে তো তুমি সোজা করছো না, তো তাহলে মুখস্থ করতে হবে না, কত মুখস্থ করবে?
নিজে যদি হাতে করতে পারে তাহলে ওই জিনিসগুলো করতে পারলে তখন আর মুখস্থ করতে হবে না, মুখস্থ করার জিনিসগুলো মুখস্থ করতে হবে, সাইন্স মুখস্থ করতে পারলে সমস্যা হবে। আচ্ছা আজকে যে সময় তাহলে ভেলোসিটি আর স্পিডের জাস্ট ডিফারেন্সটা বলে বেরিয়ে যাচ্ছে। ভেলোসিটি আর স্পিডের ডিফারেন্স কি বলো? এক জায়গা থেকে আরেক জায়গায় মানে মানে যেখান থেকে শুরু হচ্ছে আবার সেখানে এসে শেষ হচ্ছে। সেটা কি? সেটা আমি না তুমি। একদমই ঠিক বললো না, তাহলে তো বলতাম। সময় পরিবর্তন, হ্যাঁ, কার জন্য? গতিবেগ জিজ্ঞেস করেছে কি? গতিবেগের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন। ভালো না ভালো না, দৈর্ঘ্যের পরিবর্তন। সময়ের সাথে দিকের পরিবর্তন। আজকে পরীক্ষা ছিল না, তাহলে তারপরে বলে না, আমি শুধু বকে গেছি এমনি। ধরো একটা বস্তু এখান থেকে শুরু করছে, একটা বস্তু ধরো একটা 0 পয়েন্ট রয়েছে, এটা রয়েছে 0.0, এখান থেকে স্টার্ট করেছে। এবার এই বরাবর ও 5 কিলোমিটার গেছে, এইদিকে 5 কিলোমিটার বা 5 মিটার গেছে। এই বরাবর কি গেছে? 5 মিটার গেছে 5 মিনিটে। খুব ভালো কথা। আর আরেকটা বস্তু আসলে এখান থেকেই গেছে, তাহলে এর ভেলোসিটি আর স্পিড বার করে দেখাও। তাহলে ভেলোসিটি আর স্পিড দুটো আলাদা লিখেছি, মানে এর কিছু তো চেঞ্জ রয়েছে। স্পিড মানে হচ্ছে যেটা আমরা বুঝি, কি বুঝি? যাবে যেটাকে বলা হয়, মানে নর্মাল গতিবেগ, যেখানে আমি কোন দিকে যাচ্ছি সেটা আমার খুব একটা দরকার নেই, খুব একটা না, দরকারই নেই। মানে আমি ধরো এখান থেকে এখানে গেলাম 5 মিটার 5 মিনিটে, এখান থেকে এখানে আবার ফিরে চলে আসলাম 5 মিটার 5 মিনিটে। টোটাল কত মিটার গেল? 10 মিটার গেলাম। কত মিনিট লাগলো? 10 মিনিট লাগলো। তাহলে প্রতি একক সময় কতটা দূরত্ব অতিক্রম করছি সেটাকে বলা হচ্ছে কি? স্পিড। তাহলে টোটাল কতটা গেছি? 10 মিটার গেছি। কতক্ষণ গেছি? 10 মিনিটে গেছি। মানে প্রতি একক সময় মানে 10 মিনিটে গেছি 10 মিটার, ওই কি হল? তাহলে 1 মিনিটে গেছি কতটা? সেটা হচ্ছে কি 1 মিটার গেছি কতক্ষণে? 1 মিনিটে। তাহলে কি হয়ে গেল? 1 মিটার পার মিনিট। এটা হয়ে গেল কি? স্পিড। কিন্তু যখন আমি চলে আসবো ভেলোসিটিতে, সেইখানে কোন দিকে যাচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। কেন খুব ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আমি এখান থেকে শুরু করে এত অব্দি গেছিলাম, গিয়ে আবার ফিরে এখানেই চলে এসেছি। তাহলে কি হয়েছে? আমার আলটিমেটলি সরণ দুখানা টার্ম হয়, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর এটা হচ্ছে ডিস্টেন্স কভার্ড। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। ডিস্টেন্স কভারটা বুঝতে পারছি, যেটা আগেরটাই ছিল, আমি কোন দিকে যাচ্ছি কিছু যায় আসে না। তুমি যদি এখান থেকে স্টার্ট করে বারাসাত স্টেশন থেকে ঘুরে আবার চলে আসো, টোটাল ওখান থেকে এখানে কতটা ডিস্টেন্স কভার করেছো সেটা হচ্ছে কি ডিস্টেন্স কভার, কতটা গেছো। কিন্তু তুমি যদি ডিসপ্লেসমেন্ট বলো, তোমার যদি বাংলায় বলি সরণ কতটা, ওখান থেকে গিয়ে যদি ঘুরে আবার এখানে চলে আসো, সারা পৃথিবী ঘুরে যদি আবার এখানে চলে আসো, এখান থেকে শুরু করার পর ডিসপ্লেসমেন্ট কত হবে? 0 হবে। কারণ তুমি যখন জিজ্ঞেস করলে না 0 পয়েন্ট, যেখান থেকে শুরু করেছি সেখানে যদি আলটিমেটলি আসে থামি, তখন সেটাকে কি বলা হয়? তার সরণ হচ্ছে বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। তাহলে এই যে ভেলোসিটিটা, এটা ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করে, আর স্পিডটা ডিস্টেন্স কভারের উপর ডিপেন্ড করে। তাহলে তখন যখন ওদিক দিয়ে আমরা ফেরত চলে এসেছিলাম, তার রেসপেক্টিভ ডিরেকশন কিছু হয়েছিল না, তার উপরে ডিস্টেন্স কভারটা যেমন কিছু ফ্যাক্টর হয়নি, কতটা গেছি সেটা যেন জানা দরকার ছিল, সেম ভাবে স্পিডের ক্ষেত্রেও তাই, কতটা গেছি প্রতি একক সময়, সেটা হচ্ছে স্পিড। কিন্তু সেম ভাবে যদি আমি বলি ভেলোসিটিটা কি হয়ে যাবে, তখন ওখান থেকে গিয়ে আবার ফেরত এখানে চলে আসলে ডিসপ্লেসমেন্ট কত? 0। তাহলে প্রতি একক সময় কতটা গেছি, ওটাও 0 হয়ে যাবে। কারণ প্রথমে পজিটিভ গেছি 5, আবার ফিরে চলে এসেছি নেগেটিভে 5, তাহলে ওটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এই জিনিসটাকে কি বলে? একটা জিনিস বা একটা কোয়ান্টিটি আমার দিকের উপরে নির্ভর করছে, মানের উপরে নির্ভর করছে, আর একটা শুধু মানের উপর নির্ভর করছে। কি ছিল এটা? একটা বলা হতো স্কেলার কোয়ান্টিটি, একটা বলা হতো ভেক্টর কোয়ান্টিটি। যেটা শুধুমাত্র, এটা পরের দিন আবার পড়াবো, এখান থেকে স্টার্ট করবো, যেটা শুধুমাত্র আমার দিক রয়েছে, শুধুমাত্র মান রয়েছে, কোনো দিক নেই, যেটা কোনটা? এটা, সেটা কি হচ্ছে? স্কেলার কোয়ান্টিটি। আর যার দিক এবং মান দুটোই রয়েছে, কোন দিকে যাচ্ছি আর কতটা ভেলোসিটি নিয়ে যাচ্ছি বা কতটা ভ্যালু নিয়ে যাচ্ছি, সেটাকে কি বলা হচ্ছে? ভেক্টর কোয়ান্টিটি। বুঝতে পারছো কথা? এখান থেকে পরের দিন স্টার্ট হবে। তাহলে পারলে
ভিডিও সব কটা ভিডিও পেয়ে যাবে। আর যদি কিছু ডাউট থাকে আমি জিজ্ঞেস করবো, আর নোট করে গেলে বুঝতে পারবে। বুঝে গেছে? ভার্সন কি করছে দাদা নোটসে? সেটা জানতে হবে, যারা ওই ওই দায়িত্বে আছে তারা জানে। আমি একবার দেখো ভিডিও জিজ্ঞেস করে নিই। যেটুকু বললাম বুঝেছো?